রিলেশন বিটুইন ইউট্রাইন কন্ট্রাকশন অ্যান্ড হার্টবিট, এদের একটা ডেফিনিট রিলেশন আছে, ভিটাল মুভমেন্টের সঙ্গেও থাকে, ভিটাল মুভমেন্টের সঙ্গে আর ইউট্রাইন কন্ট্রাকশনের সঙ্গে হার্টবিটের একটা রিলেশন, ডেফিনিট রিলেশন আছে, সেটাই এতে ট্রেস করা হয় যে কেন করা, হোয়াট ইজ সিটিজি, সিটিজিটা কি দেখা হয়। সিটিজি ইজ ইউজুয়ালি ডান আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি, তার আগে খুব একটা করা হয় না, বিকজ হার্টবিট তোমরা জানো হার্টবিট ইজ কন্ট্রোল বাই বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মূলত সেরিব্রাল কর্টেক্স থেকে মিড ব্রেন থেকে ভেগাস নার্ভ দিয়ে হার্টের কন্ডাকশন সিস্টেমে চলে আসে। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে স্ট্রঙ্গার সিস্টেম এবং এর কাজ হচ্ছে ব্লকিং, ভ্যাসোভেগাল হয়, সাডেন ভেগাস স্টিমুলেশন হলে হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে যায়। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে হচ্ছে হার্ট রেট বাড়ে। তো বিফোর 28 উইকস বাচ্চাদের এই নার্ভাস সিস্টেম ভালো ডেভেলপ করে না, তোমরা সামনের দিকে এলে না কেন, তো সাইডে গেছো, তো যার জন্য কার্ডিওটোগ্রাফি 28 উইকসের আগে করা হয় না, ইউজুয়ালি 28 উইকসের পরে করা হয়। দুটো করা হয়, একটা হচ্ছে ইন লেবার আর একটা হচ্ছে ইন অ্যান্টিনেটাল পিরিয়ড। লেবারে তো আমরা রুটিনলি করতেই পারি, কেন করবো বলছি, অ্যান্টিনেটাল পিরিয়ডে কাদের করবো, রুটিনলি তো অ্যান্টিনেটাল পিরিয়ডে সবার করা হয় না, যেগুলোতে those pregnancies are risky. কি risky? যে baby, whether the baby is able to withstand the stress and strain of normal labor, যে ডেলিভারি হচ্ছে, ডেলিভারির সময় violent uterine contraction হচ্ছে, with that contraction uterine blood supply is diminished, so there will be temporary hypoxia. So whether that baby is able to withstand that hypoxia, the normal labor যদি normal baby হয়, baby যদি normal থাকে, that baby can withstand this hypoxia. কিন্তু if the baby is already compromised, যে ধরো একটা hypertensive mother মানে preeclampsia mother, diabetic mother বা elderly mother, বা ধরো যেখানে মাল্টিপল প্রেগনেন্সি আছে, মানে টুইন মাল্টিপল প্রেগনেন্সি আছে, বা ধরো প্লাসেন্টা প্রিভিয়া আছে, পোস্ট সিএস প্রেগনেন্সি, যেগুলো একটু রিস্কি প্রেগনেন্সি, সেইগুলোতে আমরা একটা মানে সিটিজি আমরা একটা করতে চাই। সিটিজি দুভাবে হয়, একটা হচ্ছে নন স্ট্রেস, একটা হচ্ছে স্ট্রেস। নন স্ট্রেস মানে উই আর নট পুটিং এনি স্ট্রেস। একটা পেশেন্ট নর্মালি এলো লেফট ল্যাটারাল পজিশনে, তোমরা জানো ইউট্রাইন ব্লাড সার্কুলেশন ম্যাক্সিমাম হয় লেফট ল্যাটারাল। কেন? প্রেগনেন্সিতে পেশেন্টকে আমরা যখন অ্যাডভাইস করি টু লাই ডাউন, যে বেশিরভাগ সময়টা মা বাঁ দিক, তোমরা সবাই বাংলা বুঝো তো, বেশিরভাগ সময় আমরা কি অ্যাডভাইস করি যে লেফট ল্যাটারাল পজিশন ইজ দ্য বেস্ট পজিশন ইন প্রেগনেন্সি। তার কারণ কি, প্রেগনেন্সিতে চিত হয়ে শুতে বারণ করা হয়, তার কারণ কি, গ্র্যাভিটি, পার্টিকুলারলি প্রাইমারি গ্র্যাভিটি, যাদের অ্যাবডোমিনাল মাসল টোন খুব স্ট্রং থাকে, গ্র্যাভিটি ইউটেরাস প্রেসেস দ্য ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাওটার উপরেও প্রেশার পড়ে, কিন্তু অ্যাওটার তো অনেক স্ট্রং, অ্যাওটার ভেনের থেকে আর্টারির ওয়াল অনেক বেশি, আর্টারিতে প্রেশার বেশি, যার জন্য আর্টারিয়াল সার্কুলেশন ইজ নট মাচ হ্যাম্পার্ড। কিন্তু ভেনের উপর যে প্রেশার পড়ে ইনফিরিয়র ভেনা কাভাতে, প্রেশার পড়লে কি হয়, ভেনাস রিটার্নটা লোয়ার পার্ট থেকে ভেনাস রিটার্নটা কমে যায়, হ্যাঁ, কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে, সুপাইন হাইপোটেনশন সিন্ড্রোম বলে একটা এই রয়েছে, প্রেগনেন্সি মেয়েদের হয়, শুয়ে থাকলে অনেক সময় হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করে যায়। তো এইটার জন্য এইটা তোমার যদি অ্যানাটমিটা ভাবো, অ্যাওটার ডান দিকে ইনফিরিয়র ভেনা কাভাটা থাকে, তুমি যদি লেফট ল্যাটারাল পজিশনে সহ ভেনা কাভার উপর চাপটা মিনিমাম প্রেশার পড়ছে, যার জন্য সার্কুলেশনটা সব থেকে ভালো হয়। সেটা আইডিয়াল পজিশন ইন প্রেগনেন্সি। হ্যাঁ, পেশেন্টকে আমরা বলি বেশিরভাগ সময় ডান দিক বা বাঁ দিক কাত হয়ে শোবে, ভুল বললাম, বাঁ দিকটা বেশি, কারণ ডান দিকে থাকে, ডান দিকে কাত হলে অল্প প্রেশার পড়বে, বাঁ দিকে হলে একদমই প্রেশার পড়বে না। বেশিরভাগ সময় লেফট ল্যাটারাল পজিশন বা রাইট ল্যাটারাল পজিশন, ফ্ল্যাট হয়ে বেশি শোবে না, পার্টিকুলারলি আফটার 24 উইকস। তো এই জন্য কি হয়, এবার নন স্ট্রেস টেস্টে কি হয়েছে, যেগুলো রিস্কি মাদার বললাম, রিস্কি মাদার যাদের ভিটাল কম্প্রোমাইজ হওয়ার চান্স আছে, তাদের ক্ষেত্রে আমরা একটা সিটিজি করি। সিটিজি জিনিসটা কিছু না, একটা আল্ট্রাসাউন্ড মেশিন, তাতে দুটো ট্রান্সডিউসার লাগানো। তোমরা আল্ট্রাসাউন্ড মেশিন সবাই দেখেছো, ট্রান্স অ্যাবডোমিনাল হয়, ট্রান্স ভ্যাজাইনাল হয়, ট্রান্স পেরিনিয়াল হয়, ট্রান্স রেক্টাল হয়, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম করা হয়। আমাদের গাইনিতে যেমন ট্রান্স ভ্যাজাইনালটাই বেশি লাগে, কারণ ইউট্রাসের কাছে প্রোবটা তো একবারে সার্ভিক্সের কাছে চলে যায়,
যার জন্য অনেক বেটার পিকচার আমরা ট্রান্সভ্যাজাইনালে পাই। তো সেরকম সিটিজিতে এরকম দুটো ট্রান্সডিউসার আছে। দুটো ট্রান্সডিউসারের মধ্যে একটা ট্রান্সডিউসারের কাজ হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশনটাকে রেকর্ড করা, আর একটা হচ্ছে ফিটাল মুভমেন্টকে রেকর্ড করা, ফিটাল হার্টবিটকে রেকর্ড করা। আর এটা হচ্ছে ডিউরিং লেবার আমরা ইউট্রাইন কন্ট্রাকশন রেকর্ড করছি, তার সঙ্গে ফিটাল হার্টের কি চেঞ্জ হচ্ছে সেটা রেকর্ড করা হচ্ছে। আর যখন আমরা নন স্ট্রেস করছি মানে ইন প্রেগনেন্সি, যখন পেশেন্ট নট ইন লেবার, তখন আমরা বাচ্চার মুভমেন্ট রেকর্ড করা হচ্ছে। পেশেন্টকে বলা হয় তুমি বাচ্চার মুভমেন্টটা রেকর্ড করো, মানে নড়লেই একটা বাটন থাকে টিপে দেয়, সেই সময় আমরা এই হার্টের বিটটা কিছু চেঞ্জ হচ্ছে কিনা দেখা হয়। তাহলে নন স্ট্রেস টেস্ট আর স্ট্রেস টেস্টের মধ্যে তফাৎ হচ্ছে নন স্ট্রেসে কোনো ইউট্রাইন কন্ট্রাকশন নেই, জাস্ট আমরা বাচ্চার মুভমেন্টের সময় চেঞ্জ হচ্ছে। নর্মালি যদি বাচ্চা মুভমেন্ট করে, বাচ্চার তো একটা মুভমেন্টের প্যাটার্ন রয়েছে, হ্যাঁ, মিনিমাম আমরা যেটা বলি 12 ঘন্টায় মিনিমাম 10 বার নড়বে মিনিমাম, তার কম যদি নড়ে ডেলি ফিটাল, তোমাদেরকে এটা পড়ানো হয়েছে বায়োফিজিক্যাল প্রোফাইল অফ বাচ্চা ফিটাল অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট, বায়োফিজিক্যাল প্রোফাইল কি দেখে আমরা বুঝবো যে ফিটাস ইজ অ্যাট জিওপাডি, হাইপক্সিয়া আছে কি নেই। বায়োফিজিক্যাল প্রোফাইলে অনেকগুলো জিনিস দেখা হয়। আল্ট্রাসাউন্ড, একটা লম্বা আল্ট্রাসাউন্ড করা হয়, সেই আল্ট্রাসাউন্ডে আমরা কি কি দেখি যে বাচ্চার রেসপিরেটরি মুভমেন্ট, বাচ্চার রেসপিরেটরি মুভমেন্টে হাফ এন আওয়ারে মিনিমাম একবার একটা রেসপিরেটরি মুভমেন্ট হবে এবং সেটা অ্যাটলিস্ট 30 সেকেন্ড ডিউরেশন ধরে হবে। তারপর হচ্ছে বাচ্চার মুভমেন্ট, মানে মুভমেন্ট অফ দ্য বেবি, সেটা হোল বডি মুভমেন্ট হতে পারে, যে কোনো লিম্ব একটা এক্সটেন্ড। নর্মালি বাচ্চা কি পজিশনে থাকে, পেটের মধ্যে বাচ্চা কি পজিশনে থাকে, is a position of complete but total flexion. All the joints of the body are in flexed position. কারণ that কি বলে সাইজ অফ দ্য ভলিউমটা মিনিমাম হয় তাতে। নর্মালি এ বাচ্চা, এ বেবি ইনসাইড দ্য womb remains in a state of complete flexion, total flexion বলা হয়। All the joints of the body are in a flexed condition. তাতে সব থেকে কম জায়গা লাগে, এক্সটেন্ডেড হলে বেশি জায়গা লাগবে, সেই জন্য বাচ্চা কমপ্লিট ফ্লেক্সনে থাকে। তাহলে বাচ্চার মুভমেন্ট এরকম হতে পারে, ধরো যে কোনো একটা লিম্ব, হাত বাবা, সে এক্সটেন্ড করলো আবার ফ্লেক্স করলো, এটা একটা মুভমেন্ট, বা গোটা বডি মুভমেন্ট হলো, বা হ্যান্ড, নর্মালি হ্যান্ডটা ক্লেন্স থাকে, এই হ্যান্ডের এরকম একটা মুভমেন্ট হলো, আঙুলগুলো খুললো বন্ধ করলো, এগুলো হচ্ছে বাচ্চার মুভমেন্ট গুলো রেকর্ড। একটা আল্ট্রাসাউন্ডে বাচ্চার বায়োফিজিক্যাল প্রোফাইল, তাহলে কি কি দেখবো, রেসপিরেটরি মুভমেন্ট, মুভমেন্ট অফ দ্য ফিটাস। নাম্বার 3 হচ্ছে লাইকার, অ্যামাউন্ট অফ লাইকার, লাইকার ভলিউম কতটা রয়েছে। লাইকার ভলিউম নর্মালি কত থাকে জানো, লাইকার ভলিউম একটাতে অন্তত অ্যাটলিস্ট 1 লিম্ব ফ্রি এরিয়াতে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার একটা লাইকার পকেট থাকতে হবে। আর তার সঙ্গে আমরা ওই হার্ট রেটের ভ্যারিয়েশন যেটা বললাম, এই 4টে জিনিস বাচ্চার করা হয়। এই 4টে জিনিস দেখে আমরা বুঝি যে বাচ্চাটা কোনো হাইপক্সিয়া হচ্ছে কিনা, বা প্ল্যাসেন্টাল ইনসাফিসিয়েন্সি কিছু আছে কিনা, বাচ্চারা সাফার করছে কিনা। নর্মালি কি হয়, উইথ দ্য মুভমেন্ট অফ দ্য ফিটাস, ফিটাল হার্ট রেট অ্যাকচুয়ালি 15 বিটস পার মিনিট বেড়ে যায়, অ্যাক্সিলারেশন হবে। যদি অ্যাক্সিলারেটেড হয়, যখনই বাচ্চা মুভমেন্ট করছে তখন তুমি দেখলে বিটটা বেড়ে গেল বাচ্চার, তাহলে দিস ইজ কল্ড রিঅ্যাক্টিভ, অর্থাৎ বেবি ইজ রিঅ্যাক্টিং টু দ্য মুভমেন্ট, তার মানে দিস বেবি ইজ গুড। যদি বেবি রিঅ্যাক্ট না করে, মুভমেন্টে রিঅ্যাক্ট করলো না, তাহলে সেটা হচ্ছে নন রিঅ্যাক্টিভ। নন রিঅ্যাক্টিভ মানে বাচ্চার কন্ডিশন একটু কম্প্রোমাইজড আছে। তাহলে নন স্ট্রেস মানে তুমি বাইরে থেকে কিছু দিচ্ছ না, পেশেন্ট জাস্ট একটা আরামদায়ক কমফোর্টেবল পজিশনে লেফট ল্যাটারাল শুয়ে রয়েছে, বাচ্চা পেটে লাগিয়ে দিয়েছো, মাকে বললে যখনই তুমি as soon as you feel the movement of the fetus, you press the button, তাহলে তখন ফিটাস হার্ট রেটটা রেকর্ডেড হবে। আর নর্মালি আরেকটা দেখা হয় বিট টু বিট ভ্যারিয়েবিলিটি। নর্মাল বাচ্চার হার্ট রেট কত, আরে রেঞ্জ বলবে, এখানে তো ওরকম বলে না, বায়োলজিতে সবসময় রেঞ্জ বলো, 110 to 160 এই হচ্ছে রেঞ্জ। ইফ ইট ইজ লেস দেন 110 তাহলে একটু কম, আমি সেটা আরো ডিটেইলে পরে বলবো। 160 হলো এগুলো নন অ্যাসিউরিং। অ্যাসিউরিং টাইপ হচ্ছে
তুমি ইউ আর অ্যাসিওর দ্যাট বেবি ইজ গুড, সেটা হচ্ছে ইফ ইট ইজ বিটুইন 110 to 160, অ্যাভারেজ 140 মতো থাকে, কিন্তু রেঞ্জ হচ্ছে 110 to 160। এবার ইফ ইট ইজ, দিস ইজ দ্য অ্যাসিওরেন্স ভ্যালু যে বেবি ঠিক আছে। ইফ দ্য রেট ইজ বিটুইন 100 to 109, তাহলে তোমার হচ্ছে নন অ্যাসিওরেন্স। ওদিকে হচ্ছে 160 to 180, এটা হচ্ছে নন অ্যাসিওরেন্স। কিন্তু তারপরে যে না এটা খারাপ, ইফ ইট ইজ লেস দ্যান 100, আর ওটা যদি ইফ ইট ইজ মোর দ্যান 180, তাহলে তিনটে জিনিস হলো লেস দ্যান 100, 100 to 109, আর 110 to 60 কমের দিকে, এটা গেল কমের দিকে 100, আর ওদিকে হলো 60 অব্দি নর্মাল, 60 to 80 নন অ্যাসিওরেন্স, অ্যাবাভ 80 যদি হয় তাহলে কম্প্রোমাইজড। এইভাবে এটা ফিটাল হার্ট রেটকে এইভাবে দেখা হয়। তাহলে আমরা ফিটাল নন স্ট্রেস টেস্টে কি দেখছি, আর নর্মালি কি হয় এই রেটটা কখনো ফিক্সড হয় না। মানে তুমি একটা বাচ্চার হার্ট রেট দেখছো, ধরো 10 মিনিট তুমি রেকর্ড করছো, প্রতি মিনিটে 160 আসছে, ইট ইজ নেভার অ্যাবনর্মাল। নর্মালি কি হয়, বিট টু বিট ভ্যারিয়েশন হয়। এই মিনিটে হয়তো দেখলে 160টা, পরের মিনিটে দেখলে 180টা বা 130টা, মানে এই যে রেঞ্জটা নর্মাল বিট টু বিট ভ্যারিয়েশন, এটা হবে 5 to 25, মানে 5-এর কম হবে না বা 25-এর বেশি হবে না, বিট টু বিট ভ্যারিয়েশন যেটা হবে। সো বিট টু বিট, if there is no bit to bit variation, that is also dangerous, and if the variation is more than 25, that is also dangerous. Average variation হচ্ছে 10 to 15, হ্যাঁ, অ্যাভারেজ বিট টু বিট ভ্যারিয়েশন হয়, এটা নর্মাল। কারণ এই যে বললাম হার্টবিটটা বোথ প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক দুটো নার্ভাস সিস্টেম দিয়ে হচ্ছে। এগুলো তোমরা ফিজিওথেরাপিতে ব্যারো রিসেপ্টরস, কেমো রিসেপ্টরস, যেমন ধরো হাইপারটেনসিভ মাদারের হার্ট রেট কমে যায় ব্যারো রিসেপ্টরের প্রেশার বেশির জন্য। তো প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে, এদের ইন্টারাকশনে তুমি ফাইনাল হার্ট রেটটা পাচ্ছ। তো এই জন্য হার্টবিট কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। এই বিট টু বিট ভ্যারিয়েশন ইজ এ নর্মাল জিনিস, ইজ এ নর্মাল থিং। আর এইটা কখনো আগে বললাম যে 28 উইকসের আগে আমরা করি না, বিকজ তখন নার্ভাস সিস্টেম ভালো ডেভেলপ করে না, আর তখন এগুলো অত রিফ্লেকশন ভালো পাওয়া যায় না। তাহলে সিটিজি কার করব আমরা বললাম, কারুর এই যে তুমি ভাগ করে করে মেটারনাল কন্ডিশন, ডায়াবেটিস এ ভাগ, ফিটাল কন্ডিশন, মাল্টিপল প্রেগন্যান্সি, কি বলে প্লেসেন্টা প্রিভিয়া, হাইপারটেনশন অফ প্রেগন্যান্সি, ভাগ করে করেও বলতে পারো, বা যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, এদের আমরা করব। আর এবার হচ্ছে লেবার পেশেন্টদের কিভাবে করবে, অর্থাৎ যেগুলো স্ট্রেস টেস্ট একটা হতে পারে যে পেশেন্ট ইজ অলরেডি ইন লেবার, অ্যাডমিশনে পেশেন্ট অল্প পেইন হচ্ছে, পেশেন্ট অ্যাডমিটেড হলো, ইন লেবার তুমি যখন করছো তখন তোমাকে কোনো স্ট্রেস দিতে হচ্ছে না, বিকজ সি ইজ ইন লেবার অলরেডি, তার ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হয়ে গেছে। এবার ধরো তার লেবার শুরু হয়নি, হ্যাঁ, অথচ তুমি জানতে চাইছো আগেই যে আমি এটা হয়ে দাঁড়াইছে অ্যালাউ উইথ নর্মাল ডেলিভারি অর গো ফর অপারেটিভ ডেলিভারি, তাহলে তোমাকে স্টিমুলেশন দিয়ে তুলতে হবে, ইউটেরাইন কন্ট্রাকশন ক্রিয়েট করতে হবে। সেই ইউটেরাইন কন্ট্রাকশন বাই অক্সিটোসিন তুমি ড্রিপ চালাতে পারো, নিপল স্টিমুলেশন করা যায়, নিপল স্টিমুলেশন খুব স্ট্রং তোমার ইউটেরাইন কন্ট্রাকশন তৈরি করে। যাই হোক, তাহলে তুমি একটা অক্সিটোসিন ড্রিপ চালিয়ে দিলে, দিয়ে কন্ট্রাকশন রেকর্ড করলে, কন্ট্রাকশনের সঙ্গে তোমার হার্টবিটের কি রিলেশনটা রয়েছে সেইটা দেখে আমরা ইন্টারপ্রেট করি। এখানে কয়েকটা টার্ম তোমাদের জেনে রাখতে হবে যে কি গন্ডগোল হয়। দেখো, ইন অ্যান্টিনেটাল পিরিয়ড মানে নন স্ট্রেস টেস্ট, হিয়ার অ্যাক্সিলারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অ্যাক্সিলারেশনই সবসময় হয়, এখানে ডিসিলারেশন হবে না। কিন্তু ইন লেবার, ইন ইউট্রাইন কন্ট্রাকশনে এখানে ডিসিলারেশন ইজ মোর ইম্পর্টেন্ট। এখানে অ্যাক্সিলারেশন নাও থাকতে পারে, নাও হতে পারে, কখনো কখনো হতেও পারে, কিন্তু হতে পারে না হলেও কিছু যায় না, বিকজ when uterus contracts, uterus contract হলে কি হবে, ইন্ট্রাইউটেরাইন প্রেসার বাড়ছে, রেস্টিং ইউটেরাইন প্রেসার কত প্রেগন্যান্সিতে, ইন্ট্রাইউটেরাইন প্রেসার কত রেস্টিং, জানো কোনো আইডিয়া? 8 to 12 মিলিমিটার অফ মার্কারি। এই কন্ট্রাকশন যখন হচ্ছে, যখন when patient is in labor, first stage it may go up to 15 মিলিমিটার অফ মার্কারি, আর সেকেন্ড স্টেজ আরো ভায়োলেন্ট কন্ট্রাকশন হয়, তখন 80 মিলিমিটার অফ মার্কারি অব্দি উঠতে পারে। হ্যাঁ, ব্লাড প্রেসারের বেশি উপরে উঠবে না, কারণ তাহলে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, ইউটেরারি থেকে তো ব্লাডই যাবে না, কিন্তু প্রেসার বাড়ে। সেকেন্ড স্টেজে ম্যাক্সিমাম বাড়ে 80, ফার্স্ট স্টেজে আপ টু 50, আর রেস্টিং ইন্ট্রাইউটেরাইন প্রেসার, দ্যাট ইজ when patient is not in labor, then it is 5 to 10
12 মতো হয়, 8 to 12 বলে কোন কোন বই, কোন কোন বই 5 to 10 আছে। এটা হচ্ছে রেস্টিং প্রেসার। এবার নরমালি কি হবে, যখন when uterus contracts, intrauterine pressure increase করছে, intrauterine pressure মাথার উপর চাপ পড়ছে, মাথায় চাপ পড়লেই হার্ট রেট কমবে, হ্যাঁ, সেরিব্রাল প্রেসার পড়লেই হার্ট রেট কমবে, তাহলে ডিসিলারেশন হয়, হার্ট রেট কমবে। তো এর একটা প্যাটার্ন আছে। কি ধরনের ডিসিলারেশন কাকে বলে এগুলো আগে জানতে হবে। একটা হচ্ছে আর্লি ডিসিলারেশন। আর্লি ডিসিলারেশন মানে নাম থেকেই বুঝতে পারছো আগে হবে, অর্থাৎ কন্ট্রাকশন যখন শুরু হলো ইউটেরাসের, with the onset of contraction deceleration also starts। এবার লেবার কন্ট্রাকশন মানে ইউটেরাইন কন্ট্রাকশন ইন লেবার আমরা এস্টাবলিশ লেবার কখন বলি, যখন 3 or more contractions per 10 millimeter per 1 minute, 1 মিনিট per 10 মিনিট একটা থেকে 3টে কন্ট্রাকশন যখন 10 মিনিটে, এভরি 10 মিনিটসে 3টে বা তার, এই যে ফলস লেবার আর ট্রু লেবার যখন পড়বে, ফলস লেবারে ইউটেরাইন কন্ট্রাকশনের নেচার পাল্টায় এবং ওটা 30 সেকেন্ডের বেশি থাকে না, আর ডেফিনিট কন্ট্রাকশন হচ্ছে 45 সেকেন্ড অবধি পারসিস্ট করে, আর সেটা ফ্রিকোয়েন্সি হবে 3 or more per 10 মিনিটস। হ্যাঁ, তাহলে যখন একটা ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে ধরো, সেটা থাকছে ধরো 30 থেকে 40 সেকেন্ড, তাহলে কি হবে, তার একটা শুরু আছে, তার একটা পিক আছে, জেনিথ পিক, তার একটা ডাউনফল আছে, একটা সময় সেটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আর্লি ডিসিলারেশন হোয়াট হ্যাপেন্স উইথ দ্য অনসেট অফ কন্ট্রাকশন ডিসিলারেশন স্টার্টস। এবার কি হচ্ছে, at the peak of contraction, peak মানে জেনিথ, at the zenith of contraction এটা ডিসিলারেশনটা ম্যাক্সিমাম হবে, it will reach নাদির। জেনিথ আর নাদির হলো অপোজিট ওয়ার্ড, জেনিথ মানে টপ মোস্ট, নাদির মানে লোয়ার মোস্ট। তাহলে at the zenith of contraction heart rate will reach its নাদির, মানে মিনিমামটা হবে এর পিকে। তারপরে যখন কন্ট্রাকশনটা আস্তে আস্তে কমছে, এই ডিসিলারেশনটা আস্তে আস্তে রিকভার করছে, and it usually comes back to basal level before contraction passes off। বোঝা গেল কি বললাম? তাই তোমার আর্লি ডিসিলারেশন কাকে বলছে? ডিসিলারেশন মানে রেট কমে যাচ্ছে, কখন শুরু হচ্ছে, উইথ দ্য অনসেট অফ কন্ট্রাকশন, এবং ইট কামস ব্যাক টু নর্মাল বিফোর দ্য কন্ট্রাকশন পাসেস অফ। মানে তখন হয়তো কিছুটা কন্ট্রাকশন রয়েছে, তুমি যদি গ্রাফটা দেখো তার আগেই দেখছো সে কিছুক্ষণ আগেই, হয়তো 10 সেকেন্ড আগেই নর্মাল লেভেলে চলে আসছে। এটা হলো আর্লি ডিসিলারেশন। এবং আর্লি ডিসিলারেশন হচ্ছে নর্মাল, এটাতে কোনো অ্যাবনর্মালিটি নেই। এটা যদি তোমরা বোর্ড নেই না দেখো, আমরা যদি এটাকে, হ্যাঁ, এইটা ধরো ফিটাল হার্ট রেট, ফিটাল হার্ট রেট কমতে শুরু করছে, নিচে নামছে, এই নেবে আবার বেসলাইনে চলে এলো, তো আর এটা ধরো ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশনও এরকম হলো, ওই ইউটেরাইন কন্ট্রাকশনটা চলে এলো। তাহলে এট দ্য পিক অফ কন্ট্রাকশন, এখানে হচ্ছে নাদির অফ রেট ভেলোসিটি, এটাকে বলা হয় মিরার ইমেজ। দেখো এটা মিরার ইমেজ, এই মিরার ইমেজ হয়ে যায়, অর্থাৎ কন্ট্রাকশনটা যখন ম্যাক্সিমাম হচ্ছে তখন এইটা হচ্ছে লোয়েস্ট ডিসিলারেশন, অর্থাৎ রেটটা ম্যাক্সিমাম যতটা কমবে সেটা এই লেভেলে, তারপরে আস্তে আস্তে এটা রিকভারি করছে। এই যে এটা যখন ইউটেরাইন কন্ট্রাকশনে চলে যাচ্ছে, তার একটু আগে বরং চলে আসে, এটাকে বলা হয় আর্লি ডিসিলারেশন। এবং আর্লি ডিসিলারেশন ইজ নর্মাল। যদি তুমি ট্রেসিং এ দেখো দেয়ার ইজ আর্লি ডিসিলারেশন, তাহলে এটা নিয়ে মাথা হওয়ার কোনো কারণ নেই, এটা ইট ইজ এ নর্মাল ফেনোমেনন। এটা বাচ্চার মাথাতে প্রেশার পড়ছে বলে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়লেই হার্ট রেট একটু কমে যায়। আর্লির পর হচ্ছে লেট ডিসিলারেশন, নাম থেকেই বুঝতে পারছো লেট ডিসিলারেশন মানে, আচ্ছা এটাকে বুঝলাম, এটা ইউটেরাইন কন্ট্রাকশনটা যাচ্ছে বুঝলো। লেট ডিসিলারেশন মানে অনসেটটা হচ্ছে একটু পরে হবে, মানে এটাতে যেমন উইথ অনসেট ডিসিলারেশন শুরু হচ্ছিল, এতে ডিসিলারেশনটা একটু পরে আসে, শুরু হবে, ডিসিলারেশনটা পরে শুরু হবে, এবং পিকটাও এর সঙ্গে হবে না, পিকটাও আসবে পরে, এবং এতে আসবে আরো পরে, 15 to 20 seconds পরে, আফটার দ্য কন্ট্রাকশন পাসেস অফ, ইট উইল কাম ব্যাক টু নর্মাল। এটা হচ্ছে লেট ডিসিলারেশন। লেট ডিসিলারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সাইন অফ হাইপক্সিয়া। তাহলে
আর্লি ডিসিলারেশনের সঙ্গে লেট ডিসিলারেশনের অনসেটে তফাৎ হচ্ছে, দ্যাট উইল স্টার্ট উইথ দ্য অনসেট অফ কন্ট্রাকশন, ইট উইল স্টার্ট অ্যাট এ লেটার টাইম। ওইটা আর্লির ক্ষেত্রে ইট উইল কাম ব্যাক টু নর্মাল রেট বিফোর দ্য কন্ট্রাকশন পাসেস অফ, কমপ্লিটলি পাসেস অফ। বাট হিয়ার এটা কন্ট্রাকশন পাস অফ করার পরেও কিছুক্ষণ পরে আসবে। হ্যাঁ, যদি তখনও না আসে আরো খারাপ, এটা যত খারাপ হবে তত খারাপ। তাহলে আর্লি ডিসিলারেশন গেল আর লেট ডিসিলারেশন হলো, দুটো ডিসিলারেশন আমরা শিখলাম। আর যেটা সব থেকে কমনলি পাওয়া যায় সেটাকে বলে ভ্যারিয়েবল ডিসিলারেশন। ভ্যারিয়েবল ডিসিলারেশন মানে বুঝতেই পারছো যে দুটোর সঙ্গে মিলছে না, সব একটা মিলিয়ে মিশিয়ে পিকচার হয়। ভ্যারিয়েবল ডিসিলারেশনটাই বেশি পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। আর একটা হচ্ছে যে মানে পারসিস্টেন্ট ডিসিলারেশন, 2 মিনিটের বেশি ধরে ডিসিলারেশনটা রয়ে যাচ্ছে, মানে এগুলো আরো খারাপ সাইন। হ্যাঁ, ডিসিলারেশনের সঙ্গে সঙ্গে যখন কন্ট্রাকশন চলে গেল, বাচ্চা যদি রিকভার করে যায় তাহলে তো ঠিক আছে, দ্যাট বেবি উইল উইথস্ট্যান্ড দ্য স্ট্রেস এন্ড স্ট্রেইন অফ লেবার। কিন্তু এইটা থাকলে হবে না। এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট যে ডিসিলারেশন কাকে বলে, ডিসিলারেশন এর ইম্পর্টেন্স কি। এবার মুশকিল হচ্ছে, ইফ ইউ গো থ্রু দিস and diagnose fetal hypoxia or placental insufficiency with this only, তাহলে in about 50% কেসে তুমি দেখবে you are unnecessary interfering with the normal process, কারণ এইগুলো ভীষণ ভ্যারিয়েশন হয়। শুধু এইটা দিয়ে আমরা কখনো, এটা যদি নর্মাল হয় তো ইউ ক্যান রেস্ট অ্যাসিওর যে বেবি ইজ নর্মাল, কিন্তু এটা একটু অ্যাবনর্মাল হলেই যে বেবি অ্যাবনর্মাল, এটা ভেবে যদি আমরা আর্লি ইন্টারফেয়ারেন্স করি, আমি দেখলাম এরকম হচ্ছে, চলো বাবা সিজার করে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আননেসেসারি অপারেটিভ ডেলিভারি অনেক বেড়ে যাচ্ছে। অপারেটিভ ডেলিভারি রেট শুধু যদি ইফ ইউ সোনলি রিলাই অন দিস সিটিজি, সেই জন্য শুধু সিটিজির উপর রিলাই করে আমরা কখনো ডিসিশন নিই না। যখন আমরা when we find anything abnormal in the সিটিজি, তখন আমরা নেক্সট প্রসেস যে আরো ওটাকে কি বলে এর রেজাল্টটা আরো ভালো করার জন্য আরো দু একটা প্যারামিটার আমাদের দেখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে অসকালটেশন অফ দ্য ফিটাল হার্ট রেট ডিউরিং কন্ট্রাকশন, আফটার কন্ট্রাকশন। তুমি এই কারণ অনেক সময় মেশিনে ভুল করে, ও তো পিক বিটটার হাই, যেটা স্ট্রংগেস্ট আওয়াজ হয় সেইটাকে পিক করে, অনেক সময় ভুল করে, ইনস্ট্রুমেন্টে ভুল হয়, সেই জন্য অসকালটেশন একটা। 2 নম্বর, তারপরে যেগুলো করা হয় ফিটাল ব্লাড স্ক্যাল্প ব্লাড স্যাম্পলিং, ব্লাড পিএইচ দেখা হয়, অ্যাসিডোসিস হলে পিএইচ কমে যাবে, ও যদি হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়াতে কি হয়, অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে পিএইচ কি হবে, কমে যাবে, বেড়ে যাবে না, পিএইচ কমে যাবে। ফিটাল স্ক্যাল্প ব্লাড, কিন্তু এইগুলো সব করতে গেলে মেমব্রেন রাপচার না হওয়া পর্যন্ত তুমি করতে পারছো না। মেমব্রেন রাপচার হয়ে গেছে, তখন ফিটাল স্ক্যাল্পে একটা 2 মিলিমিটার ইনজুরি, 2 মিলিমিটার ডিপ ইনজুরি করে এক ড্রপ স্পেশাল ডিভাইস রয়েছে একটা টিউবে, ব্লাড দিয়ে তার পিএইচ করা হয়। যদি পিএইচ দেখা যায় যে কমে গেছে, মানে অ্যাসিডোসিস হচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট হচ্ছে। তবে এইটাকে অনেকে বলে কি যে সেন্ট্রাল সিস্টেমের সঙ্গে পেরিফেরাল পিএইচ এর অতটা রিলেশন নেই, সেই জন্য অনেকে বলে ইট ইজ বেটার টু গো ফর ল্যাকটেট। ল্যাকটেট ভলিউম যদি তুমি দেখো, ল্যাকটেট ডিটারমিন করো, ল্যাকটেট ইজ মোর ইন্ডিকেটিভ অফ সেন্ট্রাল হাইপক্সিয়া, ব্লাড ল্যাকটেট, তাহলে ব্লাড ল্যাকটেট করতে পারো, ফিটাল ইসিজি করতে পারো। ফিটাল ইসিজি এগুলো সবই ইনভেসিভ প্রসেস, কারণ তখন মেমব্রেন রাপচার এগুলো করতে পারছো না, কিন্তু তুমি যখন একটা ডিসিশন নিতে যাচ্ছ তখন এইগুলো করে যদি তুমি ডিসিশনটা নাও, তাতে তোমার আননেসেসারি অপারেটিভ ইন্টারফারেন্সটা কমবে। আর শুধু এটাতে যদি করো, তোমার অপারেটিভ ইন্টারফারেন্স অনেক বেড়ে যাবে। তাহলে এইটা যদি অ্যাবনর্মাল আসে, তাহলে তার পরের স্টেপে আমরা এগুলো করবো, ফিটাল স্ক্যাল্প ব্লাড স্যাম্পলিং, ল্যাকটেট, ব্লাড ল্যাকটেট, ফিটাল ইসিজি, পালস অক্সিমিটার মানে পালস অক্সিমেট্রি। পালস অক্সিমেট্রিতে ওই প্রোবটাকে ফেসের এগেনস্টে রাখা হয়। হ্যাঁ, ইসিজি স্ক্যাল্পেও দিয়েও করা যায়, স্ক্যাল্পে ওই ক্লিপটা লাগিয়ে দিয়ে করা যায়। আর একটা ইসিজির একটা ওই স্ট্যান্ড বলে, এসটি অ্যানালিসিস। এসটি অ্যানালিসিস এটা হচ্ছে সব থেকে ভালো। এসটি সেগমেন্ট, ইসিজি তোমরা জানো কিউআরএস ওয়েভ, পি ওয়েভ, কিউ ওয়েভ, কিউটি সেগমেন্ট থাকে। ওই সেগমেন্টটা যদি উপর এলিভেশন হয়, দ্যাট ইজ এ সাইন অফ হাইপক্সিয়া। তো এইভাবে এইগুলো যদি সিটিজির সঙ্গে ওইগুলোকে কোরিলেট করে করা হয়, তাহলে এর রেজাল্টটা অনেক ভালো হবে। বুঝা গেল? তাহলে সিটিজিতে একটা হচ্ছে বেস লাইন হার্ট রেট দেখবো আমরা। বেস লাইন হার্ট রেট নর্মাল হচ্ছে 110 to 160, 100 to 109 হচ্ছে নন অ্যাসিউরিং, লেস দেন 100
হচ্ছে এটা খারাপ। 60 to 80 নন অ্যাসিউরিং, নন অ্যাসিউরিং মানে তোমাকে ফলো করতে হবে, দেখতে হবে যে ওটা থেকে যাচ্ছে কিনা, আর অ্যাবাভ 80 হলে খারাপ। তাহলে হার্ট রেট দেখা গেল, তারপরে বললাম ভেরিয়েবিলিটি দেখবো যে বিট টু বিট ভেরিয়েশন হচ্ছে কিনা। ইট ইজ নর্মাল হচ্ছে 5 to 25, অ্যাভারেজ 10 to 15, লেস দ্যান 5 ভেরিয়েশন বা একদম ভেরিয়েশন নেই এটাও খারাপ, আবার মোর দ্যান 25 ভেরিয়েশন হচ্ছে সেটাও খারাপ। আচ্ছা, এখানে একটা বলতে ভুলে গেছি যে বিট টু বিট ভেরিয়েশন হচ্ছে না, ধরো লেস দ্যান 5, লেস দ্যান 5টা খারাপ আমরা বলি। কারণ কি হয়, হাইপক্সিয়াতে যদি অ্যাকিউট হাইপক্সিয়া হয়, ধরো একটা হঠাৎ এপিএইচএ ব্লিডিং হলো, সাডেনলি প্লাসেন্টা সেপারেট হলে অ্যাকিউট হাইপক্সিয়া বাচ্চা হলো, অ্যাকিউট হাইপক্সিয়াতে ইউজুয়ালি ব্র্যাডিকার্ডিয়া হয়, কিন্তু ক্রনিক হাইপক্সিয়া বা গ্র্যাজুয়াল হাইপক্সিয়াতে ট্যাকিকার্ডিয়া হয়। অল্প অল্প করে হাইপক্সিয়াটা হচ্ছে, তাতে কিন্তু ট্যাকিকার্ডিয়া হয় প্রথমে। তো এবার কি হয় যে বিট টু বিট ভ্যারিয়েশন, ধরো তুমি একসময় দেখলে পেশেন্টের 5টা লেস দেন 5 ওর অ্যাবসেন্ট বিট টু বিট ভ্যারিয়েশন, তার মানে তুমি কনক্লুশন করে নেবে না যে বেবিটা খারাপ। ইট মেবি শো, এটা একটা প্রশ্ন করে যে কখন কখন তুমি বিট টু বিট ভ্যারিয়েশন দেখতে পাবে না অথচ বাচ্চা নর্মাল আছে। ধরো দ্য বেবি ইজ স্লিপিং 1/3 অফ দ্য টাইম, হ্যাঁ বেবি ইজ স্লিপিং, তো যখন বেবি স্লিপ করছে তখন তার মুভমেন্ট কমে যায়, তখন তার বিট টু বিট ভ্যারিয়েশন কমে যায়। তো এই জন্য এটা ট্রেসিং, ইট ইজ এ লং ট্রেসিং, 30 to 40 মিনিটস তোমাকে করতে হবে। যে বাচ্চা এক নাগারে ওর বেশি ঘুমোয় না, 30-40 মিনিটের মধ্যে তুমি একবার ভ্যারিয়েশন পাবে। তো তাহলে বেবি যদি ঘুমোয়, দ্য বেবি ইজ স্লিপিং, তখন হচ্ছে বিট টু বিট ভ্যারিয়েশন হবে না। বা মাদার ইজ আন্ডার সার্টেন ড্রাগস, ধরো মাকে একটা সিডেটিভ দেওয়া হচ্ছে, মাকে একটা সিডেটিভ দেওয়া, পেথিডিন, অনেক সময় সিডেশন দেওয়া হয়, তো মাকে যদি সিডেটিভ দেওয়া হয় সেই সিডেটিভ বাচ্চার শরীরেও যায়, তো মাদার ইজ আন্ডার সিডেশন, তখন বিট টু বিট ভেরিয়েশন কম হতে পারে। আর একটা হচ্ছে ম্যাক্সাল, তোমরা জানো ম্যাক্সাল খুব, ম্যাক্সাল পড়েছো, এক্লাম্পসিয়া ট্রিটমেন্ট তো ম্যাক্সাল দিয়ে করা হয়, এই ম্যাক্সাল দিলেও বিট টু বিট ভ্যারিয়েশন কমে যায়। তাহলে সার্টেন ড্রাগস এবং মেটারনাল কি বললাম, বেবি স্লিপিং, মাদার ইজ অন আন্ডার সার্টেন ড্রাগস 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে মেটারনাল হাইপোথার্মিয়া, মার বডি টেম্পারেচার যদি কমে যায় তখন ওই ভ্যারিয়েশনটা থাকে না। যেমন এইটা হয়, আবার ট্যাকিকার্ডিয়াটা উল্টো এরকম হতে পারে যে এই যে তুমি বিট টু বিট ভ্যারিয়েশন দেখছো অনেক বেশি পেলে, সেটাও কিছু সেম কন্ডিশন হতে পারে, এখানে মেটারনাল হাইপোথার্মিয়া, ওখানে মেটারনাল হাইপারথার্মিয়া। মার যদি জ্বর হয়, মেটারনাল ট্যাকিকার্ডিয়া হয়, রিফ্লেক্সলি বাচ্চার মেটারনাল টেম্পারেচারে বাচ্চারও টেম্পারেচার বাড়ে, বাচ্চার ট্যাকিকার্ডিয়া হতে পারে। হ্যাঁ, সেরকম ড্রাগস, মাকে যে ড্রাগ গুলো দিলে হার্ট রেট কমছে, সেরকম কিছু ড্রাগ আছে যারা হার্ট রেট বাড়ায়, যেমন অ্যাট্রোপিন, বেশিরভাগ অ্যাট্রোপিনে হার্ট রেট বেড়ে যায়, মাকে যদি অ্যাট্রোপিন দেওয়া হয়, রিটোড্রিন দেওয়া হয়, রিটোড্রিন একটা ড্রাগ ইউট্রাইন কন্ট্রাকশন কমাবার জন্য দেওয়া হয়, এই জাতীয় যদি বিটা ব্লকার বা এইসব কিছু মাকে দেওয়া হয়, তাহলে তখন হার্ট রেট বাড়তে পারে। বা আর কি হতে পারে, মাদার ইজ আন্ডার স্ট্রেস এন্ড স্ট্রেন, মাদার খুব একই ব্যাপার, মার ট্যাকিকার্ডিয়া স্ট্রেস স্ট্রেন হলে মার যে সেইগুলো ওতে রিফ্লেক্ট করে দেয়। এই যে এত হচ্ছে ফ্যালাসি, যার জন্য শুধু সিটিজি দিয়ে আমরা কখনো একটা ফাইনাল ডিসিশন দেবো না whether we will immediately interrupt the terminate the pregnancy or not। সেই জন্য ইসিজির এত ভ্যাগারিজ, এত রকম ফ্যাক্টর মাথায় রেখে তোমাকে ইসিজিটাকে মানে স্টাডি করতে হবে, ইসিজিটাকে দেখে তুমি ডিসিশন নেবে। সেই জন্য আমরা বলি শুধু ইসিজি, শুধু সিটিজি দিয়ে আমরা কখনো ডিসিশন নেব না যে প্রেগনেন্সি শুড বি ইমিডিয়েটলি টার্মিনেটেড। ঠিক আছে, এই ট্রেসিংটা যদি তোমরা দেখো, এই দেখো একটা বেস লাইন আছে, মাঝে মাঝে অ্যাক্সিলারেশন হয়েছে, মাঝে মাঝে ডিসিলারেশন হয়েছে, কিন্তু এটা কত অ্যাক্সিলারেশন, এতে দুটো জিনিস দেখা হয়। একটা হচ্ছে এটা হচ্ছে তোমার ফিটাল হার্ট রেট, এই যে কাগজটা, কাগজের দুটো জিনিস থাকে, আপার বা তোমার পিভি ফাইন্ডিং কি আছে ও সবকিছু রেকর্ড করে রাখা হয়, ফিটাল মুভমেন্ট এতে রেকর্ড করা হয়, আপার প্যানেলে এতগুলো জিনিস রেকর্ড করা হয়, হার্ট রেট রেকর্ড করা হচ্ছে, ফিটাল মুভমেন্ট রেকর্ড, ফিটাল মুভমেন্ট এখানে দাগ দেওয়া হয় একটা দুটো করে, যে কতটা নড়লো বাচ্চা, কবার নড়লো, সেই সময় এর মুভমেন্ট কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে আমরা আপার প্যানেলে উই আর রেকর্ডিং ফিটাল হার্ট রেট, ফিটাল মুভমেন্ট, মেটারনাল ড্রাগ, বাকি কিছু ওষুধ দেওয়া থাকলে, মেটারনাল জেনারেল কন্ডিশন, তার বিপি পালস এগুলো লিখলে, পিভি ফাইন্ডিং, লেবার কিরকম প্রোগ্রেস করছে, লাইকার যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, লাইকার, অর্থাৎ মায়ের প্রায় অলমোস্ট সবকিছুই এখানে রেকর্ড থাকছে।
এখানে শুধু ইউটেরাইন কন্ট্রাকশন, লোয়ার প্যানেল হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন এবং ইন্ট্রাইউটেরাইন প্রেসার। এই একটু আগে বলছিলাম প্রেসার, তো প্রেসার তো এক্সটার্নাল টোমোগ্রাফি দিয়ে অত ভালো করা যায় না। প্রেসার দেখতে গেলে তোমাকে ইন্টারনালি একটা বেলুন দিতে হবে, সেটা মেমব্রেন রাপচার না হলে করতে পারবে না, সেটা ইন্টারনাল ইনভেসিভ প্রসিজিওর। তাহলে লোয়ার প্যানেলে ইউটেরাইন কন্ট্রাকশনটা কতক্ষণ থাকছে, কত অবধি উঠছে, এটা রেকর্ড করা হয়। আর এর সঙ্গে ইউটেরাইন কন্ট্রাকশনের সঙ্গে এখানে রিলেশনটা দেখা হয়। তাহলে দুটো প্যানেল দেখতে পাচ্ছ, আপার প্যানেল, লোয়ার প্যানেল। আর এইটা হচ্ছে রেট, এই যে দেখো লেখা আছে রেট 90, 120, 150, 160, এগুলো হচ্ছে ফিটাল হার্ট রেট। আর এইটা হচ্ছে টাইম। এই যে কাগজটা, এটা একটা লম্বা টাইম। সিটিজি আমি বললাম হাফ অ্যান আওয়ার কি তার বেশি সময় ধরে করতে হয়, তবে তো তুমি সব জিনিস পাবে, একটু করলে হবে না। তো এই কাগজটা একটা রেট আছে, সাধারণত ইউকেতেই আমাদের ইউকেটায় ফলো করা হয়। এতে লেখা আছে নি আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এই এক একটা ঘর হচ্ছে 0.5 সেন্টিমিটার, এটা মিনিটে 1 সেন্টিমিটার মানে কাগজটা ট্রেসিং হবে। এটা নর্মালি হয়, ইউএসএ তে ওটা 3 সেন্টিমিটার পার মিনিট। তো যেরকম রেটে যেরকম হবে, অর্থাৎ 1 মিনিটে 2টো ঘরের ট্রেসিং হবে, 2টো ঘর কভার হবে। তাই এই এতটা করতে কত মিনিট লাগবে ভাবো, কতগুলো হয়েছে, এতক্ষণ ধরে লম্বা ট্রেসিং করতে হয়। তাহলে একটা ট্রেসিং হচ্ছে উপরের দিকে, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ফিটাল হার্ট রেট, আর এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে টাইম। সেটা এক একটা ঘর হচ্ছে 0.5 সেন্টিমিটার করে। এটা রেট থাকে 1 সেন্টিমিটার পার মিনিট বা 3 সেন্টিমিটার পার মিনিট, বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিভিন্ন, সেটা কাগজে লেখা থাকে। এই কাগজটা এইভাবে হবে, তার থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে শুধু সিটিজি আমাদের জানতে হবে, এইটুকু জানলেই হবে। সিটিজির সঙ্গে অন্যগুলো না করে আমরা কখনো স্ট্রং ডিসিশন নেব না, কারণ এই যে বললাম এত রকম ভ্যারিয়েবিলিটিস রয়েছে। অ্যাবনর্মাল মানে অ্যাবনর্মাল, নর্মাল মানে কিন্তু নর্মাল। এই দিকটা কিছু ক্ষেত্রে আছে না, কিছু টেস্ট নেগেটিভ টেস্ট ইজ মোর, যেমন এই যে ধরো হ্যাঁ স্ক্রিনিং টেস্টও বটে, কিন্তু যেমন ধরো CA-125 কিসে করা হয় জানো? ক্যান্সার কি সার্ভাইকাল ক্যান্সার CA-125 করা হয়, ওভারিয়ান ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার অ্যান্টিজেন। এইটা এর নর্মাল ভ্যালু হচ্ছে 6 to 35 নর্মাল ভ্যালু। এইটা বেশি, কারণ এগুলো সব নন স্পেসিফিক টেস্ট। অন্য অনেক ডিজিজে, ধরো একটা ওভারিয়ান টিউমার তোমার কাছে এসেছে, এইগুলো কি হচ্ছে, এইটা আদার দেন ওভারিয়ান ক্যান্সার এন্ডোমেট্রিওসিসে বাড়ে, আরো অনেক কিছু ডিজিজে বাড়ে। সেই জন্য ওটা বেশি হলেই যে এটা একটা ওভারিয়ান টিউমার এলেই আমরা CA-125, CA-199 আর একটা আছে 9, অনেকগুলো করতে দেয়। তো এইটা বেশি মানে এই নয় যে এটা ক্যান্সার, মানে পজিটিভ ভ্যালু ইজ নট দ্যাট কনক্লুসিভ, কিন্তু নেগেটিভ ভ্যালু ইজ কনক্লুসিভ। অর্থাৎ এটা যদি নর্মাল বা বিলো নর্মাল হয়, তুমি শিওর হতে পারো যে এটা ক্যান্সার নয়। মানে এই যে এই ধরনের আমি বলছি যে ক্ষেত্রে অনেকটা এরকম, ইফ দ্য সিটি ইজ অ্যাবসলিউটলি নর্মাল, তুমি শিওর বাচ্চা নর্মাল, কিন্তু সিটি যদি অ্যাবনর্মাল হয়, দ্যাট ডাজন্ট মিন যে অ্যাবসলিউটলি বেবি ইজ অ্যাবনর্মাল। সেই জন্য নেগেটিভ ভ্যালুটা ইজ মোর রিঅ্যাসুরিং দেন দ্য পজিটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু যদি ঠিক থাকে, তোমাকে চিন্তা নেই, তোমাকে অন্যরা ভাবতে হবে না, কিন্তু এটাতে ইউ ক্যান থিঙ্ক আদারওয়াইজ। আর এই জন্য আরেকটা টার্ম বলতে ভুলে গেছি, অ্যাডমিশন সিটিজি। মানে একটা পেশেন্ট যখন অ্যাডমিশন হলো, তখনই তুমি একটা বেসলাইন সিটিজি করে রেখে দিলে। অন অ্যাডমিশন তুমি একটা 20 মিনিটস কি 30 মিনিটসের একটা, তখন পেশেন্টের কোনো কমপ্লেন নেই, তুমি একটা অ্যাডমিশন, সেটাকে বলা হচ্ছে অন অ্যাডমিশন করছো বলে সেটাকে অ্যাডমিশন সিটিজি বলা হচ্ছে। অ্যাডমিশন সিটিজি করে একটা রেখে দিলে, এবার তুমি লেবার এভরি 15 মিনিটস তুমি তার অসকালটেট করো, যখনই অ্যাবনর্মালিটি দেখবে তখন আবার সিটিজি লাগাও। এইভাবে এটাকে করতে হয়। সুতরাং শুধু সিটিজি অত এখন জানতে হবে সবাইকে। শুধু যদি বলো অ্যাজ সাচ সিটিজি, এখন সবাই বলবে সিটিজি না করলে হবে না, সিটিজি মেশিন না হলে লেবার রুম চালানো যাবে না। হ্যাঁ, এই সিটিজি ইজ নট দ্যাট কনক্লুসিভ যে এইটা দেখেই আমি একবারে ডিসিশন নিয়ে নেবো, এটা হয় না। মোটামুটি তাহলে আপার প্যানেলে কি রেকর্ড করলাম, লোয়ার প্যানেলে কি রেকর্ড করলাম, মোটামুটি বুঝে গেলে এবার পড়ে দেবে, আর সেরকম কিছু নেই। এটা কি বলতো, বাস হয়ে গেল। হ্যাঁ বাস, তবে এত কথা বলতে